শুভ নববর্ষ। বাংলাদেশি এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। নববর্ষের এই দিনে বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার পায়ে বসা আছেন আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর চঞ্চল খান। আমার ডানে রয়েছেন ব্যাংকার হিসেবে সুপরিচিত কিন্তু অর্থনীতির বিশ্লেষক, শিক্ষক এবং আরও নানা পরিচয়ে পরিচিত মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা এবং আপনাদের দুজনকে নববর্ষের শুভেচ্ছা। একটা পরিবর্তিত পরিস্থিতিতে যদিও আমরা জানি যে এই বর্ষবরণের ইতিহাস নানা সময়ে ভাগে ভাগে পরিবর্তিত হয়েছে নানাভাবে, একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই নতুন বছরটি উদযাপন করছি। সো আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই আপনাদের প্রতিক্রিয়া এবং আপনারা দর্শকদের যেভাবে শুভেচ্ছা জানাতে চান। ডক্টর চঞ্চল খান। না, আপনাকে তো শুভেচ্ছা জানালাম, দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের এই প্রথম দিনে। সবাই ভালো থাকবেন এটাই কামনা করছি। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা, সকলের মঙ্গল হোক। নানা সময় ইতিহাস বদলেছে এবং এবারও একটু ভিন্নতর পরিবেশ পরিস্থিতির মধ্যে এই নববর্ষ উদযাপিত হচ্ছে। যদিও আকাঙ্ক্ষা একেবারেই অন্য ছিল। জুলাই আগস্টে একটা সরকারের পতন, বিদায়, পালিয়ে যাওয়া, নতুন একটা স্বপ্ন নিয়ে নতুনভাবে যাত্রা শুরু, কিন্তু ইতিমধ্যেই অনেক রকমের সংশয় তৈরি হয়েছে, অনেক রকমের সন্দেহ, আতঙ্ক, অবিশ্বাস, নানা কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটা থেকে এবারকার এই নতুন বছরকে কেন্দ্র করে বিশেষ করে যেটা বড় আয়োজন সবচেয়ে মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে হতো, সেটা তো বেশ কিছু আমরা দেখলাম যে প্রস্তুতি পর্বে কিছু আক্রমণ হয়েছে, সেখানে কিছু ঘটনা ঘটেছে অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত। দ্বিতীয়ত আমরা যেটা দেখলাম যে মঙ্গল শোভাযাত্রার নাম বদলে এটাকে আনন্দ বর্ষবরণ যাত্রা করা হয়েছে। আপনাদের প্রতিক্রিয়া শুনতে চাই এবং একই সঙ্গে আমি একটু বুঝতে চাই যে এই বর্ষবরণের সঙ্গে বাঙালিয়ানা বলতে আসলে আমরা কী বুঝি এবং তার কী সম্পর্ক সেটাও আমরা বুঝতে চাই। এর সঙ্গে অনেককে ধর্মকেও যুক্ত করে ফেলেন, সেটাও একটু আলোচনার মধ্যে আনা যেতে পারে। ডক্টর চঞ্চল খান। আমি শুরুই যখন করতে বলছেন করছি সেভাবেই। আমাদের আসলে এই নববর্ষের যে বিষয়টা, এটা তো জাস্ট একটা ক্যালেন্ডারের পরিবর্তন বা একটা পঞ্জিকার পরিবর্তন নয়। এটাকে যেভাবে আমরা দেখি, এটা হাজার বছরের একটি ইতিহাস এবং এখানে বাঙালি যে জাতিসত্তার একটা পরিপূর্ণ সাংস্কৃতিক প্রকাশ, এবং শুধু এটা আমাদের দেশে না, এটা সব জায়গাতেই। এবং দেখবেন আপনি যে বেশ কিছু জায়গায় দেশে সমাজে নববর্ষটা কিন্তু প্রধান উৎসব। অর্থাৎ আপনি ইয়েতে যান, আপনি ইরানে যান, আমি ইসলামিক দেশ দিয়ে শুরু করছি। ইরানে যে নওরোজ 3000 বছরের পুরনো উৎসব, এবং এটা কিন্তু ইসলামিক কোনো উৎসব না, ক্যালেন্ডারটা নওরোজ, কিন্তু এটা কিন্তু জোরাস্ট্রিয়ান যে রিলিজিয়ানটা, ইরান তো একটা অনেকগুলি রিলিজিয়ানের একটা সমন্বয় কেন্দ্র ছিল। জোরাস্ট্রিয়ান রিলিজিয়ান তখন থেকে কিন্তু এই যে নওরোজটা শুরু হয়, এবং সেটা কিন্তু ওদের প্রধান উৎসব এবং প্রধান ছুটি, ঈদ না, অন্যান্য উৎসবগুলি না। একইভাবে যদি আপনি চাইনিজ ক্যালেন্ডার দেখেন, চাইনিজ লুনার নিউ ইয়ারটা, এইটাই কিন্তু ওদের প্রধান উৎসব। এক সপ্তাহ আপনি জানেন চায়নার সাথে কাজ করতে গিয়ে এক সপ্তাহ ফেব্রুয়ারি মাসের ওই সময়টা আপনি এক সপ্তাহ কারোর সাথে কথা বলতে পারবেন না, আপনি টপ টু বটম। তো আমাদেরটা এইরকমই একটা বিশেষ উৎসব হিসাবে পরিগণিত হয় এবং আমরা চাইও সেটা হোক, কারণ এটা বাঙালির ধর্মবিভেদে, ধর্মর স্থান থাকবেই যে একটা সমাজে, অনেক ধর্ম থাকবে, অনেক বর্ণ থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু এটার ভেদে আমরা যেটা একটা প্ল্যাটফর্মে এক জায়গায় হতে পারি, অর্থাৎ আমাদের বাঙালিত্ব যেটা বললেন আপনি, আমাদের সংস্কৃতি, আমাদের যে আইডেন্টিটি, আমরা কে, আমরা বাঙালি, অর্থাৎ আমাদের খাওয়া দাওয়া, কাপড়ে চোপড়ে, পোশাকে, ব্যবহারে, সব কিছুতেই যে একটা স্বাতন্ত্র্য বিষয়টা আছে, সেটাকে যদি আমরা প্রস্ফুটিত করতে চাই, সেটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, পয়লা বৈশাখটা হচ্ছে আমাদের, এবং নববর্ষটা হচ্ছে আমাদের একমাত্র উৎসব হওয়ার কথা। এখন ওই যে আপনি যেটা বললেন যে বিভিন্ন সময় চেঞ্জ হয়ে, এবং এইবার আমরা দেখছি যে জিনিসটা মঙ্গল শোভাযাত্রা, দেখেন মঙ্গল শোভাযাত্রাটা কিন্তু একটা আন্তর্জাতিক স্বীকৃত একটা বিষয়, ইউনেস্কো একটা হেরিটেজ একটা ইভেন্ট। এবং মঙ্গল শোভাযাত্রাটা আমাদের দেশে হয় বলে কিন্তু পশ্চিমবঙ্গে ওরা আমাদেরকে ফলো করে করেছে, অন্য দেশেও আমাদেরকে ফলো করে করে। অনেক কিছু আমরা নিয়েছি, কিন্তু এটা কিন্তু আমাদেরকে ফলো করে করেছে। এমন না যে আমরা ওখানে হচ্ছে আমরা করেছি, এর ফলে আমরা খারাপ, সেটা নয়।
আমাদেরকে ফলো করে ত্রিপুরাতে বলেন, পশ্চিমবঙ্গে বলেন, আসামে বলেন, সেই জায়গাগুলিতে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এখন আমি আনন্দলোক, মঙ্গল আলোক, মানে মঙ্গল আলোকে বিরাজ ও সত্য সুন্দর, সবসময় বলি আপনার মঙ্গল হোক, আপনার ভালো হোক। হ্যাঁ, আমি কোরআন শরীফের ট্রান্সলেশনে আমি এই মঙ্গল শব্দটা, কল্যাণ, মঙ্গল, এই শব্দগুলো ট্রান্সলেশনে যারা জ্ঞানী, উনি বিদগ্ধ যারা ট্রান্সলেট করেছেন কোরআন শরীফ, সেখানেও আমি শব্দগুলি পেয়েছি। অর্থাৎ এই শব্দটা একান্তই আমার নিজস্ব শব্দ, আপনার মঙ্গল হোক। হ্যাঁ, এখন ঠাট্টা করে মঙ্গলবার আছে, এটা ঠাট্টা করে অনেকে বলছে যে মঙ্গলবারের কি হবে তাহলে দশা, তাহলে মঙ্গল গ্রহের কি দশা হবে। তো এখন এই মঙ্গল নিয়ে সব দিয়ে কী আসা যায়, কথায় কি আসা যায়, এগুলোতে অনেকেই বলতেই পারে কি আসে যায় শব্দের, হোয়াটস ইন এ ওয়ার্ড। কিন্তু কথা হচ্ছে যে এইটার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কেন এটা পাল্টাবো, সেটা প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে। আপনি এটা চরিত্রটা চেঞ্জ করতে পারেন, হয়তোবা আপনি চরিত্রটা চেঞ্জ করতে পারেন, কারণ এটা সময় সময় ইভলভ হয়। যেমন ছায়ানটের যে 67 সালে যে ছায়ানটের যে পয়লা বৈশাখ উদযাপন, যেটা এখন আমাদের মেইন, আমরা বসে থাকি যে ছায়ানট দিয়ে শুরু হবে সকালবেলা অনুষ্ঠানটা, এটা তো 67 সালে আগে ছিল না, তখনও তো পয়লা বৈশাখ ছিল, তো অন্যভাবে। এটাও বলা হচ্ছে যে 1990 সাল পর্যন্ত এর নাম তো আনন্দ শোভাযাত্রাই ছিল, তখন যেহেতু বদলে ফেলা হচ্ছে, তা এটা পুনরুদ্ধার করা হয়েছে, পুনরুদ্ধার, এবং এটাকে মোটামুটি আওয়ামী এবং মঙ্গল মুক্ত একটা বর্ষবরণ শোভাযাত্রা করা। আমি সেভাবে, এবং যদিও 90 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে অনেক পরে 93 সালে, কিন্তু বলা হচ্ছে যেটা আওয়ামীকরণ করা হয়েছে আসলে 90 সালে। এর মধ্যে দিয়ে এর মধ্যে এই নাম পরিবর্তনের মধ্যে একটা রাজনীতি ঢুকে পড়েছিল এর মধ্যে, কেউ কেউ বলছেন যারা পরিবর্তনের সঙ্গে। এটা আমি তো সেভাবে একেবারেই দেখি না, বরঞ্চ আমি মনে করছি আনন্দ শোভাযাত্রা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, কারণ আমি এটা পয়লা বৈশাখের প্রথম দিনে আমি আপনার মঙ্গল কামনাই করতে পারি। এবং কেন আমি বলছি, এটা একটা কারণ আছে। আমরা কিন্তু আমাদের পয়লা বৈশাখের উৎসবগুলোকে নিছক বিনোদন উৎসব হিসাবে না দেখাটাই ভালো, আমরা দেখি না, দেখতে চাই না। অর্থাৎ এটার মধ্যে যে পারস্পরিক যে সৌহার্দ্য, আমাদের বিভিন্ন মতভেদ, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ধর্মীয় যে পরিচয়, বিভিন্ন ধর্মের যে পরিচয়, সেগুলোকে আমরা ওই মুহূর্তের জন্য, ওই সময়ের জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আমার নিজের আইডেন্টিটি, আমার নিজের পরিচয়, আমার নিজের সংস্কৃতির যে ইতিহাস, সেটার আমি প্রকাশ ঘটাই একটা উৎসবের মাধ্যমে। সেটাই হচ্ছে পয়লা বৈশাখ। এইখানে কোনো পলিটিক্যাল এজেন্ডার বিষয় যদি আসে দুঃখজনক হবে, কারণ এই জিনিসটা হয়ে আসছে সব সরকারের আমলেই। এটাতে যদি আপনি ধর্মীয় যদি কোনো একটা প্রসঙ্গ আনেন, এটা বলবো এটা নিছক আপনি জোর করে আপনি আনছেন আর কি, একটা ইয়ে তৈরি করার জন্য। এবং আমাদের বাংলাদেশের ধরুন যে যারা আমাদের চাকমা আছে, তারা বৈশাখী উদযাপন করছে 12 থেকে 15 তারিখের মধ্যে। তারপরে ত্রিপুরা, চাকমা, বিশু, সাংগ্রাই বিশু, তারপরে বিজু। এবং আমি থাইল্যান্ডে যদি দেখেন, আপনি থাইল্যান্ডে একটা প্রধান উৎসব সংক্রান্ত। ক্যাম্বোডিয়াতে আপনি দেখবেন, ওখানে ক্যাম্বোডিয়ার নামটা হচ্ছে চুয়ালচান্থেইন, চুয়ালচান্থমেই, খেমার শব্দ। তারপরে পিমাই আছে আপনার ইয়েতে, কী বলে এটাকে, আপনার লাওসে। তারপরে শ্রীলঙ্কাতে ওই সময় একটা উৎসব হয়, এবং ওরা 12 থেকে 15 এই সময়টাকে বেছে নেয়। কেরালাতে বিশু করে, পশ্চিমবঙ্গে করে, আসামে করে বিহু, তামিলনাড়ুতে পুতামু, এরকম পুতামদু, এরকম অনেকগুলো উৎসব হচ্ছে একই সময়, কিন্তু 12 থেকে 15 তারিখের মধ্যে। এবং এটা নিয়ে কোনো আমি ওই সম্প্রদায়ের মধ্যে এই ধরনের বিভেদ, বিলোচনা, মানে এইগুলি কেন হবে আমি শুনি নেই এখন। তাদের নিজস্ব একটা আইডেন্টিটি, একটা ধারক হিসেবে কাজ। ধন্যবাদ। আমি তো কিছুটা মনে করছিলাম ইংরেজিতে একটা শব্দ বলা হয় অড ম্যান আউট, আমি এখানে মানানসই কিনা আমি জানি না। তবে হ্যাঁ, যেহেতু দীর্ঘকাল বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা করা, গান শোনা, রবীন্দ্রনাথ পড়া, নজরুল পড়া, বিভিন্ন বিশ্ব সাহিত্য পড়ার সুযোগ হয়েছে। সো আমাদেরকে মিলিটারি সায়েন্সে একটা পড়া, অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের প্রধান পঠিত বিষয় ছিল মিলিটারি সায়েন্সে কিংবা সামরিক বিজ্ঞানে, যেটা আমার সুযোগ হয়েছিল পড়ার একটা পুরো কোর্স হিসাবে, সাবজেক্ট হিসাবে। তো সেখানে একটি কথা বলা হতো যে ডোন্ট পিক আপ এ রং ওয়ার, ভুল যুদ্ধ শুরু করো না, কিংবা বলা হয় যে ডোন্ট গেট ইন টু সামবডি এলসেস ওয়ার। তো আমরা যেটা বিশেষ সময় পার করছি, এটা ট্রানজিশন, অর্থনৈতিক ক্ষেত্রেও সামাজিক ক্ষেত্রেও, সেটা আমার কেন জানি মনে হয় এটা
এটা ভুল, আমরা সমস্ত এনার্জি ভুল পথে নষ্ট করে দিচ্ছি। সো আপনারা যে একটি কথা আমাদের বন্ধুদের মধ্যে বলা হতো যে যে যত কথাই বলুক না কেন, কিন্তু যেই জিনিসটি সবচেয়ে শাশ্বত থাকবে সেটি হচ্ছে বাংলায় কথা বলা এতদ অঞ্চলের লোকজনের জন্য, এবং এই রবীন্দ্রনাথ আর নজরুলকে মানুষ মনে রাখবে। তো সেই ক্ষেত্রে আপনার মনে আছে কিনা যে যারা এই ধরনের রং ওয়ার কিংবা ভুল যুদ্ধ শুরু করেছেন, সেখানে রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটির কথা আপনাদের মনে আছে কিনা, রবীন্দ্রনাথের ঘরে বাইরের নিখিলেশ চরিত্রটির কথা মনে আছে কিনা, কিংবা রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার কথা মনে আছে কিনা। এগুলো হচ্ছে সংকীর্ণ মানসিকতা। আমি কখনো ফকির ও সন্ন্যাস বিদ্রোহ, ক্ষুদিরামের যুদ্ধ, মাস্টারদা সূর্য সেনের যুদ্ধকে আলাদা করে দেখি না। বাঙালির যে জেগে ওঠার একটা চেষ্টা এবং নিষ্পেষণ অত্যাচারের বিরুদ্ধে একটা সম্মিলিত প্রয়াস, এগুলো অনেক কিছু কিন্তু ভুল মানে ব্যর্থ পর্যবসিত হয়েছে এই আন্দোলনগুলো, বিদ্রোহগুলো। তার জন্য কি আমরা ক্ষুদিরামকে ছোট করে দেখব? তার জন্য ফকির ও সন্ন্যাস বিদ্রোহকে ছোট করে দেখব? কিংবা ক্ষুদিরামের ফাঁসিকে ছোট করে দেখব? ছোট করে দেখব না। অনেক উদ্যোগ মানে আমরা ব্যর্থতায় পর্যবসিত হয়। এইখানে হালখাতা, পয়লা বৈশাখ, এটাকে কেন্দ্র করে এটা শুরু করেছিলেন বাদশাহ আকবর, যে হিসাব পদ্ধতির একটা কনক্লুশন। আমরা যেমন বলি না যে আমাদের অডিট ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার জুলাই টু জুন বাংলাদেশে, আমরা অনেক দিন যাবৎ অর্থ মন্ত্রণালয় প্রাক বাজেট আলোচনায় বলে আসছিলাম অনেক দিন যাবৎ এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, ব্রিটেনের মতো, অস্ট্রেলিয়ার মতো জানুয়ারি থেকে ডিসেম্বর করা হোক। তারা অনেক সময় বলেছেন বাংলাদেশে মনসুন, বাংলাদেশের জলবায়ুর ব্যাপার, এই জন্য না, জুলাই থেকে জুনে থাকুক। আমাদের কথাটা অর্থ মন্ত্রণালয় কিংবা অর্থ বিভাগ কোনো গ্রহণ করে নেয়। কিন্তু বাঙালি যে সংস্কৃতি মানে কি? সংস্কৃতির সাথে সৃজনশীলতার একটি সম্পর্ক আছে। সৃজনশীলতার সাথে আরেকটি কি সম্পর্ক আছে? বুদ্ধিদীপ্ততা, বুদ্ধি ক্ষিপ্রতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষিপ্রতা, উদারতা, অ্যাকোমোডেশন। তো আমরা এখন কি বলছি যে আমরা দেখেন আমাদের 21শে ফেব্রুয়ারিতে আমাদের যে অব্র, আমরা অনেক দিন যাবত বলে আসছিলাম অব্রর জনক, তাকে কোনো পুরস্কার দেওয়া হলো না। সেখানে যে অথচ আমি যখন লেখালেখিগুলো করি বিভিন্ন বাংলা পত্রিকায়, আমি খুব আনন্দ পাই। 39,000 ফুট উঁচুতে আমি এখন যেহেতু ওয়াইফাই অ্যাভেলেবল হয়ে গেছে সমস্ত প্লেনগুলোতে, সেখানে আমি ওখান থেকে লেখা পাঠিয়ে দিচ্ছি। কেউ কিন্তু বুঝতেও পারছে না যে আমি কোথা থেকে লিখছি, কোথা থেকে এডিট করছি। কারণ কি? সেটা হচ্ছে অব্রর যে উদ্ভাবক, তাকে আমার ক্রেডিট দিতে হবে। তো সুতরাং আমরা অনেক বছর পর একদিকে জাতি আমাদের কিছুটা পাপ মোচন করলাম, অব্রর যে উদ্ভাবক তাকে পুরস্কৃত করে, এমনকি তার বন্ধুদেরকেও সেই পুরস্কার অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে তার চাপাচাপিতে। অন্যদিকে আমরা মঙ্গলের সাথে আনন্দ, এইটার সাথে ওইটা, কিসের এই ইলিশ পান্তা আর পান্তা ইলিশ, এইটা বাঙালি সংস্কৃতির অংশ না। দিস আর অল রং কাইন্ড অফ ডিসকাশন, রং ডিবেট। আমাদের তো এখন একটা কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন একটা কিছুটা হলো ইতিহাস প্রমাণ করবে এটা কি গণ অভ্যুত্থান ছিল না অভ্যুত্থান ছিল, সেই বিতর্কে আমি যেতে চাই না। বাট মানুষ পরিবর্তন চেয়েছে, মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ গেল 15 বছরের, সেইটা এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এটা বহিঃপ্রকাশ ঘটেছে। তো সেইটা আমাদের প্রধান জিনিসটা কেন এত বহিঃপ্রকাশ? কারণ গরিবতর হয়েছে, মানুষ তার বিচার পাচ্ছিল না, মানুষ তার চাকুরির নিশ্চয়তা পাচ্ছিল না, কর্মসংস্থানের নিশ্চয়তা পাচ্ছিল না। তারাই এই কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে একমত হয়েছে। কিন্তু একমত কেন হলো? কারণ আমরা বঞ্চিত ছিলাম, আমরা অত্যাচারিত ছিলাম, আমরা কিছুটা পিষ্ট হয়ে যাচ্ছিলাম, মত প্রকাশ করতে পারতাম না। তো সেই ক্ষেত্রে এগুলোর সাথে ভাষার স্বাধীনতা, সংস্কৃতির স্বাধীনতা, সৃজনশীলতার স্বাধীনতা, এগুলোর সাথে অবশ্যই সম্পর্ক রয়েছে। আপনি কিভাবে, আমি জানি না আপনি ওই যে সুকান্তের চিঠি পড়েছেন কিনা, সেই চিঠিগুলো আপনি দেখেন যে বাংলা সাহিত্যের কি সুন্দর একটি
স্বপ্ন বুনন। আমি যে রবীন্দ্রনাথের একটি নাট্য এবং 2টি উপন্যাসের কথা বললাম, গোরা, এবং যখন আপনি গোরা পড়া শুরু করবেন এবং যেখানে গিয়ে শেষ করবেন আপনার মনে হবে আপনার ভিতর দিয়ে একটা বৃষ্টি হয়ে গেছে, যে আমরা যে দেশপ্রেম করে পাগল করে ফেলেছিলাম, পরে দেখা গেল আমি নিজে বাঙালি বংশোদ্ভূত না, কিংবা আমি যেই বংশের পক্ষে, যেই সংস্কৃতির পক্ষে কথা বলছি আমি নিজেই সেই সংস্কৃতির না। সুতরাং এই দেশে আমরা একটা পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানে অভ্যস্ত হয়েছি। ইয়েস, আমাদেরকে অনেকে দুষ্টামি করে, আমাদের বন্ধুরা বলতো যে আমরা হচ্ছে শুক্রবারের মুসলমান, অনেকে বলতো জুম্মাবারের মুসলমান। তো আমরা যেমনটি ছায়ানটের বৈশাখ বরণের দিকে তাকিয়ে থাকি, আমরা তেমনটি আমরা নতুন বছরের দিকে অনেকে তাকিয়ে থাকি ইংরেজি, আমরা যেমনটি পয়লা বৈশাখের পান্তা ইলিশের দিকে তাকিয়ে থাকি, হালখাতার দিকে তাকিয়ে থাকি স্বর্ণ ব্যবসায়ীদের আমিন জুয়েলার্স বলুন আর ব্যানার জুয়েলার্স বলুন, তেমনটি আমরা কিন্তু বিশ্বায়নের এই যুগে আমাদের যে ৩,৫০০ থেকে ৪,০০০ গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে এবং যারা আমাদের প্রায় $40 বিলিয়ন এক্সপোর্ট করছে, $50 বিলিয়ন পথে, তারা কিন্তু এই মালিক গোষ্ঠীর কিংবা মালিক পরিবার কিংবা গার্মেন্টস পরিবারের 40 লক্ষ শ্রমিক, লক্ষাধিক, তারা কিন্তু সবাই একটি শব্দের সাথে পরিচিত, শব্দটি হচ্ছে বায়ার, আমার ক্রেতা। আপনি বোধহয় প্রত্যেকটা গার্মেন্টস পরিবারের মালিক পরিবার কিংবা শ্রমিক পরিবারের কাছে শুনবেন যে বায়ারের সাথে মিটিং ছিল, সোনারগাঁতে ডিনার করলাম, তারপরে শেরাটনে ডিনার করলাম, ওয়েস্টার্নে ডিনার করলাম। সেই বায়ারদের সাথে আমরা যেমন ওই যে ছায়ানটের অনুষ্ঠানে যাই, আমরা যেমন পান্তা ইলিশ খাই, আমরা যেমন জুম্মাবারে মসজিদে ভিড় করি, রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ি, তেমনটি আমরা কিন্তু আবার বিশ্বায়নের যুগে বায়ারদেরকে আপ্যায়নও করতে হয় আমাদের, তাই না? এই জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময়ও কিন্তু ইনভেস্টমেন্ট সাবমিট করতে হয় এবং ইংরেজিতে প্রেজেন্টেশন দিতে হয়। এগুলা সব কিছু নির্মম সত্য। আপনি যদি প্রগতি, আপনি যদি উন্নয়নকে সকলের মধ্যে ভাগ করে দিতে চান, শুনেন, দারিদ্র্য ভাগাভাগি করা যায় না, সম্পদ সমৃদ্ধি ভাগাভাগি করা যায়। সুতরাং সকল কিছুর কিন্তু গন্তব্যস্থল হচ্ছে সমৃদ্ধিকে ভাগাভাগি করে নেওয়া। সংস্কৃতির যে সমৃদ্ধি, আমাদের সুখের যে সমৃদ্ধি, আমাদের ধর্মের যে সমৃদ্ধি, আমাদের উন্নয়ন কিংবা প্রগতির যে সমৃদ্ধি, সেগুলাকে আমরা যদি সকলের মধ্যে ভাগাভাগি না করতে পারি তাহলে কোনো উন্নয়নেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে না। আমরা যে ভাষার জন্য যুদ্ধ করেছি, আজকে আমরা সকল যুদ্ধের মূল যুদ্ধটা কি? যে উর্দু উইল বি আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তার বিরুদ্ধে তো শুরু হয়েছিল 1948 সালে, 52 সালে নয়। সেই 48 সাল থেকে যে আমরা মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিলাম, সেইখান থেকে কিন্তু সকল আন্দোলনের একটা কিছুটা সূতিকাগার এই যুগে। আর ওই যুগে চিন্তা করেন সেই ফকির ও সন্ন্যাস বিদ্রোহ। সুতরাং এই আলোকে এই যে আমরা কখনো আশা করি নাই আমরা ওই গোরার সেই চরিত্রের মধ্যে আবদ্ধ হয়ে যাব। আমরা আরও উদারতা, আমরা আরও বিশ্বময়তা, আমরা আরও উদার সংস্কৃতি, পরম সহিংসতা, সেভাবে করে আমরা তো কম্পিউটারের যুগে আমরা তো সেলিব্রেট করলাম কি? আমরা সেলিব্রেট করলাম আমাদের এত ইঞ্জিনিয়ার, আমাদের এত কিছু। আজকে আমি সবচেয়ে আনন্দিত কিভাবে হলাম? সবচেয়ে আনন্দিত হই কোথায়? আমি যখন দেখলাম গুগল তার বাংলায় সেইটাই বাংলায় তার অ্যাপ লেখার জন্য গুগল এত বাংলা ভাষাভাষী লোককে নিয়োগ দিয়েছে। আমরা সেলিব্রেট করলাম 21শে পদকের মাধ্যমে, স্বাধীনতা পদকের মাধ্যমে অব্রর জনককে পুরস্কৃত করে। তো সেই আমরা মঙ্গল না আনন্দ এগুলোর মধ্যে যদি আটকে থাকি, এগেইন যেটা নিয়ে শুরু করেছিলাম, উই আর ফাইটিং এ রং ওয়ার। এইটা করে তো দারিদ্র্য বিমোচন হবে না, এইটা করে তো আমাদের সমৃদ্ধিকে সাধারণ গরিব মানুষের ঘরের কাছে নিয়ে যাওয়া হবে না। হাজার বছরের সংস্কৃতিকে পিছনে ফেলে কোনো জাতি সভ্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে একটি উদাহরণও নেই। এবং এই যুগে যেখানে ইউনেস্কো বাংলা ভাষাকে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দাম দিয়েছে। সেখানে মানে আমরা কি ধরনের বাতুলতা করছি, কি ধরনের সংকীর্ণতার পরিচয় দিচ্ছি। সো গড ব্লেস দিস নেশন। ডক্টর খান, মিস্টার মামুন রশিদ যেখানে অন্তর্ভুক্তির আলোচনা করছিলেন, এবার বলা হচ্ছে যে এবারই বর্ষবরণ আসলে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে, যে 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে এই শোভাযাত্রাটি হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা মিস্টার মামুন রশিদ বলছিলেন এবং আপনি উল্লেখ করছিলেন যে মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখ, এভাবেই ইউনেস্কো 2016 সালে এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে। সেই স্বীকৃতিরও কী হবে, এটি অনেকের মধ্যে প্রশ্ন আছে। স্বীকৃতি কী হবে এখন হয়তো ইউনেস্কো, আমি জানি না ইউনেস্কো কী বলবে। আমি ইউনেস্কো যদি হতাম, আমি যদি ইউনেস্কো হতাম, আমি বলতাম যে দেখো এটা খুব দুঃখজনক, কারণ এটা আমরা মানে বুঝি না। আমি মানে বুঝি না, আমাকে এটা বুঝিয়ে দাও যে এই যে মঙ্গলের অসুবিধাটা কী ছিল এবং আমরা কি ভুল করেছিলাম কিনা। এবং তারপর দ্বিতীয়টা হবে যে যা করে ইউএন এজেন্সিগুলো এটাকে পাশ কাটিয়ে দেয়, বলবে যে লোক এটা তোমাদের দেশের ব্যাপার, আমরা যেভাবে স্বীকৃতি দিয়েছি আমাদের বই পুস্তকে যা আছে তাই থাকবে। মঙ্গল শোভাযাত্রা ওয়াজ রিগার্ডেড অ্যাজ এ কালচারাল হেরিটেজ, সেই হিসাবে এটা থাকবে। 1, 2, এই অন্তর্ভুক্তিমূলক কথাটা যে বললেন আপনি, এখানে আমার একটু স্লাইড কথা আছে। দেখেন, আমি প্রবাসে আমি একটা কথা বলি, 2008-এ আমি মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে, বড় জায়গায় প্রথমবার আমি পয়লা বৈশাখ করেছিলাম। এবং আমি করেছিলাম, মানে আইডিয়া ওয়াজ মাইন্ড, বাট আমার সাথে ছিল সবাই। ওখানে একটা বিশাল একটা চাকমা জনগোষ্ঠী ছিল, স্টুডেন্ট যারা চাকমা, যে অজেডের একটা স্কলারশিপ ছিল ফর বাংলাদেশের চাকমা স্টুডেন্টদের জন্য। তো ওদের নিয়ে, শ্রীলঙ্কানদের নিয়ে, লাওসিয়ানদের নিয়ে, কাম্বোডিয়ানসদের নিয়ে, শ্রীলঙ্কানদের নিয়ে একটা বড় একটা উৎসব করেছিলাম, যেটাতে ওই বাংলা নববর্ষটা না, ইট ওয়াজ সিন অ্যাজ এ ইন্টারকালচারাল, ইন্টারফেইথ একটা মহামিলনের একটা ব্যাপার ছিল। কিন্তু অকেশনটা বাংলা নববর্ষের সময়টা পড়েছিল, কারণ ওনারাও 12 থেকে 15 তারিখের মধ্যে করেন। এইখানে দেখেন, অনেকে যদি বলে যে আমি তোমার এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, খাসিয়া, ওদেরকে নিয়ে এসছি, তারা বলতে পারে যে দেখো, আমরা ঠিকই ওই সময় করি উৎসবটা, কিন্তু আমরা কিন্তু ঠিক তোমাদের উৎসবের যে ব্যাকগ্রাউন্ডটা, তোমাদের যেই উৎসবের যে ইতিহাসটা বা তোমাদের যে ফিলসফি বা প্রিন্সিপালটা, সেটা কিন্তু 100% আমার না। সময়টা এক, হ্যাঁ ঠিক আছে, ওরা যেমন করে একটা জিনিস, সেটা আপনি পারবেন না করতে। আপনি নিয়ে আসছেন তাদেরকে, ওদের মেইন জিনিসটা হচ্ছে পানি, জলকেলি, অর্থাৎ পানি ছেটানোটা। কারণ এবং শুধু এখানে না, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, লাওসের কথা বলছি, জলটা হচ্ছে পিউরিফিকেশনের একটা সিম্বল হিসেবে দেখে ওরা। অর্থাৎ ওরা কিন্তু ইয়েতে নামে, আপনার পুকুরে বা খালে নামছে, ওরা কিন্তু পাইপ দিয়ে, এই মডার্ন যুগে পাইপ দিয়ে কিন্তু পানি ছেটাচ্ছে, এবং রঙিন পানি। আপনি কি ওদেরকে যে অন্তর্ভুক্তি করছেন, আপনি কি মঙ্গল শোভাযাত্রায় বা আনন্দ শোভাযাত্রায় নিয়ে আসছেন ঠিকই, আপনি ক্যামেরায় দেখাচ্ছেন, আপনার ক্যামেরাতে আপনি 5000 আপনি নিয়ে এসছেন, তো ওরা আসতে বাধ্য হচ্ছে। আপনি কি দেবেন ওকে জলকেলি করতে, ওখানে রঙিন পানি ছেটাতে দেবেন? তো জাস্ট ওদের চেহারা, ফেসের রিপ্রেজেন্টেশন ইজ নট এনাফ। যে কালচারাল রিপ্রেজেন্টেশন, ওরা যেটা খাচ্ছে, ওরা এখানে এক ধরনের ওদের যে ট্র্যাডিশনাল ট্রাইবাল একটা ড্রিঙ্ক আছে, যেটা মানে চোলাই বলি বা যাই বলি না কেন, বিভিন্ন রকম, ওইটা দিয়ে ওরা শুরু করে। উইল ইউ অ্যালাউ দেম টু ডু দিস ইন এন ওপেন? তা আপনি অন্তর্ভুক্তি, আমি সবাইকে নিয়ে আসছি, ফাইন, ইট ইজ জাস্ট রিপ্রেজেন্টেশন অফ ফেসেস। আপনি ফেসগুলোকে নিয়ে আসছেন ওখানে, আপনি চাকমা দেখাচ্ছেন, মারমা দেখাচ্ছেন, সাঁওতাল দেখাচ্ছেন, খাসিয়া দেখাচ্ছেন, মুরং দেখাচ্ছেন আপনি, কিন্তু আর ইউ অ্যালাউইং দেম টু প্রিচ অ্যান্ড প্র্যাকটিস দেয়ার কালচারাল স্মল প্র্যাকটিসেসগুলিকে আপনি দেখাতে পারছেন, ওখানে করতে দিচ্ছেন? যদি না দেন, তাহলে এটা অন্তর্ভুক্তিমূলক হলো না। তাহলে আপনি জোর করে আপনি তাদেরকে নিয়ে এসে দল ভারী করছেন, আমি দেখাচ্ছেন ওয়ার্ল্ডকে, দেখো আমি তাদেরকে নিয়ে এসেছি। কারণ ওদের যে প্র্যাকটিসগুলো আছে, আমার কালচারাল প্র্যাকটিস, আমি এই যে পান্তা ভাতের কথা বলছি, আচ্ছা এটাও না হয়ে আসছে ওভার এ পিরিয়ড অফ টাইম, আমরা তো আগেও দেখিনি, ঠিক আছে, ভালো কথা, ইভলভ হয়, কালচার ইভলভ হয়, প্র্যাকটিসগুলি ইভলভ হয়। এই যে বলছিলাম, ছায়ানটের 67 সালের থেকে ছায়ানটের যে শুরুটা, সেটা দিয়ে আমরা এখন মনে করি যে ছায়ানটের ওটা না হলে আমাদের, আমি নিজেও যখন ছায়ানটের ছাত্র ছিলাম 70 দশকে, আমি নিজেও স্টেজে গান করেছি, হ্যাঁ, আমরা অনেকেই গান করেছি। তো ওই ছায়ানট ছাড়া পয়লা বৈশাখের সকালবেলা, এটা মানে পয়লা বৈশাখ শুরু হলো না, এটা হতেই হবে আমাকে যে কোনোভাবে। একবার খালি বোধহয় বন্ধ ছিল যে সময়টা 71 সালে, তাছাড়া ছায়ানট প্রতি বছরই করেছে অনুষ্ঠান। এখন কথা হচ্ছে যে কাপড় চোপড়,
ইভলভ হতেই পারে। বা এই শোভাযাত্রা ধরেন শুরু হয়েছিল বা যশোরে, তারপরে ময়মনসিংহে, তারপরে আস্তে আস্তে এখানে এসছে, এবং তখন শোভাযাত্রা প্রথম দিকে একটু দৈন্যতা ছিল, এটার প্রকাশটা খুব আপনার চাকচিক্য কম ছিল। তারপরে ডোনাররা আসলো, বিভিন্ন এজেন্সিগুলো সাপোর্ট করলো, ইউনেস্কো সাপোর্টটা আসলো, এটা বড় হলো আস্তে আস্তে, সম্পৃক্তি ঘটলো অন্য সমাজের মানুষদের, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির, চারুকলার, এগুলোর। তো কথা হচ্ছে যে হতেই পারে, কিন্তু আপনি এই যে অন্তর্ভুক্তিমূলক জিনিস করছেন, অর্থাৎ আপনি নিয়ে আসছেন সবাইকে, চেহারা দেখাচ্ছেন, কিন্তু ওটা কিন্তু তাদেরকে আপনি বিরক্ত করছেন। ওই সময়টা কিন্তু তাদের অনুষ্ঠান ওখানে, তাদেরকে আপনি ঢাকায় নিয়ে এসে ঢাকায় প্যারেড করাচ্ছেন। আই ডোন্ট থিঙ্ক ইটস দ্য রাইট অ্যাপ্রোচ। যার মতো করে যে সমাজে যেভাবে করছিল করতে দেন না আপনি। আমার সমাজে, আমার এই দেশে বাঙালিরা করবে, চাকমারা করবে, সাঁওতালরা করবে, যার মতো করে যেভাবে হয়ে আসছে হতে দেন এবং সেটাকে সাপোর্ট করেন। এখানে আরেকটা প্রশ্ন, যে এই যে আমি বাঙালিয়ানা শব্দটা ব্যবহার করেছি, বা এই বর্ষবরণ উদযাপন, এর সঙ্গে অনেকেই হিন্দু ধর্মের একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করেন, যে এখানে হিন্দুয়ানি একটা সংস্কৃতি ঢুকে পড়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাঙালিয়ানা, আমরা বাঙালি মুসলমান বলি, বাঙালি হিন্দু বলি, বাঙালিয়ানার সঙ্গে আসলে হিন্দু ধর্ম বা ইসলাম ধর্মের কি কোনো সংঘাত আছে, না কেউ বেশি বাঙালি সংস্কৃতির সঙ্গে কারো সম্পর্কটা বেশি নিবিড়, কারো একটু শিথিল? আমি দুইটা কথা বলবো। রবীন্দ্রনাথ কি হিন্দু? নজরুল কি মুসলমান? তার কবিতা পড়েন নজরুলের, কারো লৌহ কপাট পড়েন, কীর্তন শুনেন, যে কোনো গান। সুতরাং আপনাকে বলি, এখন কিছু কিছু জিনিস না সমস্ত প্রশ্নের উপরে চলে যায়। যখন আপনি রবীন্দ্রনাথের মানে পূজা পর্যায়ের অনেকগুলা গান যদি আপনার যদি সুযোগ হয়ে থাকে গীতবিতান পড়ার, আপনি দেখবেন এগুলা এনি ডে আপনি কোরআনিক ভার্সেসের অনুবাদ হিসাবে দেখতে পারেন। সৃষ্টিকর্তার প্রতি যে তার নিবেদন, আনুগত্য। সেম আবার নজরুল বলেছে যে বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি বেশি কথা বলতে চাই না। তো সেই আলোকে শুনেন আপনি, মোনেম খানের কথা আপনাদের মনে আছে। মোনেম খান কথা রয়েছে, শ্রুতি রয়েছে যে মোনেম খান গোলাম মুস্তফা সাহেবকে, কবি গোলাম মুস্তফাকে ডেকে বলেছিলেন, আপনার রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না? ওকে। আমার একটু কথা মনে হচ্ছে, যখন ডক্টর চঞ্চল খান কথা বলছিলেন, যে যখন অধ্যাপক ইউনূস নোবেল প্রাইজ পান, তখন স্বাভাবিকভাবে আমরা প্রথম উদ্বেলিত হয়েছিলাম। এখানে অনেক অনুষ্ঠান করেছি, আপনাকে নিয়ে অনুষ্ঠান করেছি, চ্যানেল আই প্রথম অনুষ্ঠানটি করে নোবেল প্রাইজের যেদিন ঘোষিত হয় সেদিন আমার সুযোগ হয়েছিল ওই অনুষ্ঠানেই অংশগ্রহণ করার, ওই মিস্টার শাইখ সিরাজের তত্ত্বাবধানে, এবং ডক্টর ফখরুদ্দিন আহমেদ তৎকালীন সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংকের, এবং ডক্টর ইউনূসের সহপাঠী। সো তখন যেই সম্বর্ধনা অনুষ্ঠানে শুরু হয়েছিল যে গানটি দিয়ে, সেটি ছিল একটি রবীন্দ্রনাথের গান এবং মঙ্গলালোকে। ওকে, আমি এর বেশি কিছু বলতে চাই না। আমার মনে হয় কি, আমরা বোধহয় একটা বিরাট একটা মাকআপ করে ফেলছি জিনিসটা। এই যেভাবে আমরা একটা বিভেদ সৃষ্টি করছি আননেসেসারি, এইটার ফল কোনো সমাজে ভালো হয় না। আমরা একদিকে বলছি মুক্ত বুদ্ধির চর্চা, আরেকদিকে বলছি বাচ্চাকে কোডিং শেখাবো, কম্পিউটার সায়েন্স শেখাবো, তাই না, কথা বলবে, গান শিখবে। আপনাকে কে বলেছে আপনার মেয়েকে রবীন্দ্রনাথের গান শেখাতে, কবিতা শেখাতে, নজরুল সঙ্গীত শেখাতে? কে বলেছে? আপনি দেখেন কত যে চেষ্টা হয়েছে 1971 সালে, আপনার মনে আছে কিনা, ব্রাহ্মণবাড়িয়ার নাম, তাই না, বদলে রহমান বাড়িয়া, গোপালগঞ্জের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছিল। পাকিস্তান আর্মি পেরেছে? সেইগুলা আমার মনে হয় একটু আননেসেসারি জিনিস। আমাদের অনেক বড় বড় জিনিস আছে। কিভাবে আমরা হাউ ডু কোপ আপ উইথ মানে গ্লোবাল যে চেঞ্জ হচ্ছে, গ্লোবাল চ্যালেঞ্জগুলা নতুনভাবে আবির্ভূত হচ্ছে। আমাদের এখনও দেখি দুর্নীতি কমে নাই। আমি সেদিন প্রধান উপদেষ্টার অফিসে গিয়েছিলাম, লোকজন উপঢৌকন চাচ্ছে, গরিব লোকগুলা। বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকে গিয়েছিলাম, গাড়ি বন্ধ করতে দিচ্ছে না লোকটা, দরজাটা খুলে আমাকে ঢুকতে দিল, উপঢৌকন চাচ্ছে। আমার এটা বন্ধ করা উচিত। কেন উপঢৌকন চাচ্ছে? এখনো দারিদ্র বিদ্যমান,
কেন কেন্দ্রীয় ব্যাংকের লিফটম্যান আপনার দিকে তাকিয়ে থাকে, স্যার কেমন আছেন, ভালো আছেন কিনা? দ্যাট মিনস হি ইজ এক্সপেক্টিং সামথিং। ওইখানে আঘাত করতে হবে। কিভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, কিভাবে উন্নয়নের ভালো দিকটা সকলে ভাগাভাগি করে নিবে। আমাকে তো লোকেরা সন্দেহ করে, আমি যদি ক্ষমতায় যে আমার আত্মীয় স্বজনকে চাকরি দিব, ওই আমার বাড়ি কুমিল্লা, আমি তো কুমিল্লার লোক ছাড়া কাউকে দেখবো না, আমি হয়তো সাতক্ষীরার লোককে দেখবো না। এই দেশে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আপনি যদি আল্লাহর জাস্টিসের কথা বলেন, আমাদের হুজুর যে শুক্রবারে বয়ান করে, ফ্যান্টাস্টিক, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বয়ান করে আমাদের হুজুর গুলশান সোসাইটি মস্কে। আই এম সো প্রাউড অফ হিম। অল অ্যাবাউট দিস, এটা ইকুইটি, জাস্টিস। সেই ইকুইটি জাস্টিসটা কিভাবে হবে বলেন? আমাকে যদি আপনি সন্দেহ করেন যে উনি এগুলো তৃতীয় মাত্রা যেগুলো বলে উনি এগুলো বিশ্বাস করে না, আজকে আমরা এত জোরে কথা বলতে পারি কেন? কারণ ওই বিগত 15 বছরও আপনি সাক্ষী আছেন, আর উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আছে, উনি সাক্ষী আছে, আমরা কিন্তু তখনও ছাড়ি নাই, এখনও তাই বলছি। এই জন্য আমরা কিন্তু ভীত না। কিন্তু আমরা এই ভীতির সংস্কার, একজন আননেসেসারি এসে বলবে কিসের পান্তা ইলিশ, কিসের এই মঙ্গল শোভাযাত্রা, এগুলা দিস আর রং ফাইট। আসলে কি এই আপনার ওই প্রশ্নের উত্তরটা আমি কি করে দেবো জানি না। আপনি বলেছিলেন যে সাংঘর্ষিক কিনা আমাদের অনেকে বলে যে আসলে আমাদের ইসলাম রিলিজিয়নের সাথে অথবা 100% বাঙালিত্ব যেটা, সেটা কিছুটা সাংঘর্ষিক থাকতেই পারে, এবং সেই জন্য হয়তো যেটাকে আমরা বাঙালি সংস্কৃতি বলছি সেটা অনেকটা হিন্দু ধর্মের কাছাকাছি, এটা খুবই স্বাভাবিক। আমি এটা নিয়ে দীর্ঘ আলোচনা করব না, আমার নিজে একটা মতবাদ বা মত আছে আর কি, তো এটা আমি বলবো না। কিন্তু হ্যাঁ, কথা হচ্ছে দেখেন সব জায়গার ইসলাম কি আপনার এই সৌদি আরবের ইসলাম, এমনকি এখনও মিডল ইস্টে যদি আপনি যান সেখানে দেখেন হাউ মিক্সচারটা কীরকম সুন্দর। এই যে আপনি যদি ইফ ইউ গো টু ইউএইতে দুইটা মিনিস্ট্রি আছে, একটা মিনিস্ট্রি অফ টলারেন্স আর একটা মিনিস্ট্রি অফ হ্যাপিনেস। থিঙ্ক অ্যাবাউট ইট, ওনারা মানে কত সুদূর প্রসারে চিন্তা করতে পারে এবং কত ওপেননেস ওদের মধ্যে কাজ করছে আরবদের মধ্যেও। যে মিনিস্ট্রি অফ টলারেন্স, যেখানে আপনি দেখবেন আবুধাবিতে চার্চ, মসজিদ, সিনাগগ তিনটা এক জায়গায় স্থাপিত হচ্ছে, এক জায়গায়, এবং সেটা কে করছে? সরকার করছে। সেখানে সকল বর্ণ ধর্মের লোকজন আছে। ক্রিসমাস টাইমে যেইভাবে উদযাপন হয় আপনার মিডল ইস্টে এখন, যেভাবে নিউ ইয়ার সেলিব্রেশন হয়, যেভাবে ঈদ সেলিব্রেশন হয়, এবং সেখানে সবাই পার্টিসিপেট করে। এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা সমাজের সৌন্দর্যের দিকটা, ওইটাই যে আমি সব কিছু করবো, এটা আপনার ধর্ম, আমি এটা করবো না, আপনার এটা ভাষা, আপনার এই শব্দটা আপনি ব্যবহার করেন, দেয়ারফর আমি ব্যবহার করব না। সমাজটা তখনই প্রস্ফুটিত হয়, সমাজটা তখনই একটা সার্টেন লেভেলে গিয়ে পৌঁছায় যখন আমাদের অ্যাকোমোডেট করার, ধর্মটা আমার নিজস্ব বিষয়, ধর্মটা আমার সামাজিক বিষয়ও, অবশ্যই সামাজিক বিষয়, ব্যক্তিগত বিষয় এবং সামাজিক বিষয়, কিন্তু যখন আমি ধর্মের সাথে কালচারটাকে মিলিয়ে দেব না, মানে এটাকে গুলিয়ে দেবো না দিয়ে রাদার আমরা এমব্রেস করার চেষ্টা করবো। আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই। আমি মাদ্রাসা এডুকেশন নিয়েও যখন কাজ করছি অনেক বছর আগে, ইন্দোনেশিয়াতে একটা মাদ্রাসায় গেছিলাম আমি। এটা আমি অনেককেই বলি, আজকেও বলছি। টলারেন্সটা দেখেন, ইন্দোনেশিয়া লার্জেস্ট মুসলিম পপুলেশন যেখানে, সেখানে গিয়ে যে কোনো একটা মাদ্রাসায় গেছি, সেটা যে মাদ্রাসার যে প্রিন্সিপাল, সে অনেক বছর আগে জিন্স পরা, কাঁধে ল্যাপটপের ব্যাগ, হালকা দাঁড়িয়ে আছে কিনা আমার মনে হয় না, সেরকম কোনো প্রমিনেন্ট কিছু না, ইয়াং ম্যান, স্মার্ট ম্যান, হেঁটে যাচ্ছে। তারপরে আমি তার রুমে বসলাম, বুঝি না যে সেই প্রিন্সিপাল। হ্যাঁ বলেন। তারপরে বলছি প্লিজ হ্যাভ এ সিট। তারপর আমরা আলোচনা করছি, চাটা আসলো। তারপর ওদের লোগোতে দেখি কি গণেশের ছবি, লোগোর মাঝখানে গণেশ, এবং পাশ দিয়ে ওদের যে ল্যাঙ্গুয়েজ, ইন্দোনেশিয়ান বা মালায়া ল্যাঙ্গুয়েজের ওদের যে ভার্সনটা, সেটাতে মাদ্রাসার নামটা লেখা। তো আমি বললাম যে মে আই আস্ক ইউ ওয়াই ডু ইউ হ্যাভ গণেশ অন ইউর লোগো? বলে কি হোয়াটস রং উইথ ইট? আমি জানি না, there is nothing wrong, but I'm just asking you. So বলে যে look, Ganesh is my culture, হাজার লাখ বছরের ইতিহাস এটা আমার, আর ইসলাম ইজ মাই রিলিজিয়ন, ইটস ইন মাই হার্ট।
I have never released a religionটাকে I've never taken my religion out of my heart. It's still inside my heart. আমার হার্টের ভিতরে রিলিজিয়নটা আছে এবং গণেশ বা যাই বলো না কেন এগুলো আমাদের কালচার পার্ট। এখন আপনি সালামাত হারি রায়া হরি হরি সালামাত হারি রায়া বলছে, রাজা হরি রাজা বলছে আপনার মালয়েশিয়াতে ঈদের সময়। হ্যাঁ, তো মানে এতে তার কোনো অসুবিধা হচ্ছে না। সবচেয়ে বড় যে জিনিসটা এখানে আমি বলি আপনাদের সবাইকে এবং আমি নিজেও যেটা বিশ্বাস করি, সবচেয়ে বড় প্রবলেমটা এই যে ইস্যুসগুলি নিয়ে মামুন ভাই বলছিলেন বা আপনি বললেন, সবচেয়ে বড় প্রবলেমটা রুটটা হচ্ছে এডুকেশন, শিক্ষা, এডুকেশন সিস্টেম ইন 2 areas. One is in my family, আমি আমার বাচ্চাকে এটা শেখাবো কি না, আর দ্বিতীয় হচ্ছে এডুকেশন সিস্টেম ইন হোলিস্টিক ওয়ে, যেটাকে আমার কারিকুলাম ভিত্তিক বা একটা স্ট্র্যাটেজি ভিত্তিক এডুকেশন যেটা আমাদের হয় সেটা। এইটার মধ্যে আমরা কি করে এই টলারেন্স, এই যে ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেওয়ার সুযোগটা স্টুডেন্টদের মধ্যে আমরা দিতে পারি, ছড়াতে পারি, সেই জিনিসগুলোকে আমরা যদি আনতে পারি আমাদের কারিকুলামে। আমি তো ভেবেছিলাম এই গভর্নমেন্ট, আই ওয়াজ রিয়েলি, অনেকগুলি সংস্কারের কথা যে বলা হচ্ছে না, আই ওয়াজ রিয়েলি থিঙ্কিং যে এডুকেশন সেক্টরে একটা সংস্কারের একটা মাস্ট ছিল, এডুকেশন অ্যান্ড হেলথ। এটা প্রথম দিনই হওয়া উচিত ছিল এবং হওয়া নাকি শুরু করার চিন্তা ভাবনা করা হচ্ছে, সেটা নাকি বাধাগ্রস্ত হয়েছে। আমি জানি না সত্যি মিথ্যা। এডুকেশন আমি দীর্ঘদিন আমার কাজ আছে দেখে আমি সবচেয়ে বড় কথা, আমাদের একটা এডুকেশন পলিসি যেটা ছিল 2010 সালে এক্সপায়ার্ড, এই ওষুধ খাওয়া যাবে না, 2010, অ্যান্ড দিস ইজ ওয়ে টকিং অ্যাবাউট 2025। কত চড়াই উতরাই হয়েছে। আমরা আগে গভর্নমেন্টকে বলেছিলাম এডুকেশন পলিসি চেঞ্জ করেন, করি বিভিন্ন রকম ঝামেলা হয়নি। এখন এডুকেশন পলিসিটা প্রথমে চেঞ্জ করা উচিত এবং এই জিনিসগুলি, এই যে সোশ্যাল এডুকেশন, এই যে টলারেন্স, সোসাইটাল যে টলারেন্সের ব্যাপারটা, এটা সবার আগে আসা উচিত। এবং প্রতিদিন আমি মনে করি প্রত্যেকটা ক্লাসে, ক্লাস 1 হোক আর একটা, আর ক্লাস 12 হোক, প্রতিদিন ক্লাসে এসে প্রথমে 5 মিনিট সমাজ, ধর্ম, সহিষ্ণুতা, লাভ, এগুলো আলোচনা 5 মিনিট। এনভায়রনমেন্ট আমি ফেলবো কিনা, এটা ফেলবো কিনা, তারপরে ইউ গোয়িং টু নর্মাল কারিকুলাম। প্রতিদিন 5 মিনিট, মারাত্মক ইম্প্যাক্ট হবে। আমি ভলান্টিয়ার করতে চাচ্ছিলাম যে এই ধরনের কাজের জন্য পর্যন্ত। যাই হোক, আমি মামুন রশিদ, একজন অর্থনীতির ছাত্র শিক্ষক বিশ্লেষক হিসেবে আপনার কাছ থেকে শুনছি, আপনি গত কয়েক বছর লক্ষ্য করেছে যে নববর্ষকে ঘিরে, বাংলা নববর্ষকে ঘিরে বিশেষ করে এক ধরনের একটা অর্থনীতি, মানে নববর্ষের অর্থনীতি গড়ে উঠছে, বেশ শক্তিশালী হয়েছে। তো এবার কি সেখানটাতে কোনো ব্যত্যয়, বিচ্যুতি বা অগ্রগতি, অগ্রযাত্রার কোনো কিছু? আমার মনে হচ্ছে না। আমি দুটি ভাবে বলতে চাই এটার উত্তর। একটা হচ্ছে, আপনি জানেন আমার একটি বইও আছে, পূর্ণাঙ্গ বই, উৎসবের অর্থনীতি, এবং বাংলাদেশের অর্থনীতিতে, সমাজে উৎসব যে একটা বিরাট প্রণিধানযোগ্য বিষয় আবির্ভূত হয়েছে, সেটা হোক রোজা কিংবা রোজার ঈদ, কোরবানির ঈদ, পয়লা বৈশাখ কিংবা ইংরেজি নববর্ষ, এগুলাকে কেন্দ্র করে, এমনকি দুর্গাপূজা। আমরা এটা গবেষণা বলা যাবে না, এটি স্টাডি করেছিলাম আরও কিছু আমার সহকর্মীকে নিয়ে। সেটা কিন্তু পরবর্তীকালে বেশ, যখনই উৎসব হয় আমাদেরকে জিজ্ঞেস করা হয়। তো আমাদের যে বাংলাদেশে দেশ আছে, তারা যে লোকালি প্রডিউস কাপড় চোপড় বিক্রি করে, এই উৎসবের প্রায় 6000 কোটি টাকার তাদের কাপড় বিক্রি হয়, মানে লোকালি প্রডিউসড কাপড়, ভারতীয় কাপড় না, অন্য দেশের কাপড় না, স্টিচড কাপড় না। তো সেই ক্ষেত্রে তার প্রায় 25% বিক্রি হয় শুধুমাত্র পয়লা বৈশাখকে কেন্দ্র করে। আমাদের পয়লা বৈশাখে শুধু মিষ্টি বিক্রি হয় প্রায় 50 থেকে 100 কোটি টাকার। আমরা তখন দেখেছিলাম যে পান্তা ইলিশ এবং চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক জায়গায় অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান হয়, বিভিন্ন সমাজের যে সংঘগুলো রয়েছে, সমাজ সংঘ আগে অনেক বেশি ছিল, তারপরে এখনো যে খুব কমে গেছে তাই না। আমরা যেমন গুলশানে অনেক জায়গায়, ক্লাবগুলোতে, বিভিন্ন জায়গায় কিন্তু পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়, সেখানে অনেক খাওয়া দাওয়া হয়। সেটাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম প্রায় 2000 কোটি টাকার খাওয়া দাওয়া হয়। তো আমরা সবসময় উৎসবকে খুঁজি, কারণ আমাদের মানে বটম অফ দ্য পিরামিডে, অর্থনীতির নিম্নস্থলে একটা যদি সাইনার্জি ক্রিয়েট করতে পারি, এটাকে আমরা অর্থনীতিতে বলি ট্রিকল ডাউন ইফেক্ট, আস্তে আস্তে করে সবার মধ্যে ছড়িয়ে দিলাম। এই আনন্দকে কেন্দ্র করে আমরা এই জিনিসটা করলাম।
এটার তো বিরাট একটা অবদান আছে, এবং বিশেষ করে বিকাশমান অর্থনীতিতে, কিংবা যে অর্থনীতি একটা ট্রানজিশন করছে এখন, আমাদের একটা কিছুটা হইলেও একটা মন্দাভাব এসেছে অর্থনীতিতে। অনেকেই বলছে আমরা মন্দাভাবটা কাটিয়ে উঠছি মাত্র, এরকম একটা দেখছি আমরা, আকার ইঙ্গিতে দেখছি যে মন্দাভাব কাটিয়ে উঠছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে বৈশাখকে কেন্দ্র করে, বৈশাখী ধামাকা, অনেক কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি, ট্রান্সকমের মতো, বিভিন্ন ওয়ালটনের মতো তারা ধামাকা অফার দিচ্ছে, এটাকে কেন্দ্র করে এটা বিক্রি করছে। সরকার একটা বৈশাখী উৎসব ভাতারও প্রচলন করেছিলেন। সো এটাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, অর্থনৈতিক সামঞ্জস্যটা। আরেকটু কথা জনাব জিল্লুর রহমান, আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি এই যে কৌপমণ্ডকতা, সংকীর্ণতা, এইটা কিন্তু এমনকি ইসলামও কিন্তু এটার বিরুদ্ধে। আপনি জানেন কি না, আমরা কিন্তু অতীতে যখন ছোটোবেলা বড় হয়েছি, জুম্মার নামাজ পড়ে পড়ে আমাদের প্রচুর মিলাদ পড়ানো তো আমাদের বাসায়। পরে আমরা একসময় আবিষ্কার করলাম এই মিলাদ হচ্ছে আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা, এগুলো মসজিদে করা ভালো, এগুলো বাসায় বাসায় পড়ানো, এগুলার কমানো উচিত স্বাভাবিকভাবেই। তো আমরা দেখেন কি, যে সমস্ত হুজুররা দোয়া করতে যায় প্রচুর কাঁদাতে পারতো, সেই হুজুরদের কিন্তু প্রচুর দাম ছিল। আমি সৌদি আরবে যখন 2006 সালে আমি হজ করতে গেলাম, তখন দেখলাম কি কোনো দোয়া নাই। তা আমি তো বড় হয়েছি, আমি কিছুটা তাবলিগও করেছি ছোটবেলা, এই হুজুরদের তত্ত্বাবধানে। আমার বাবা একটা বাসা একটা হুজুর রেখে দিয়েছিলেন কোরআন শিক্ষার জন্য। সো আমি হুজুর, উনিও তবলিগে যায়, আমিও তবলিগে চলে গেলাম একবার, ওই যে চিল্লায় চলে যাওয়া এরকম। সো আমি এভাবে বড় হয়েছি। আবার আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ স্কুল কলেজ ছিল, আপনি জানেন, রায় বাহাদুর জমিদার পরিবারের তনয়েরা, তারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক ছিলেন। সো আমাদের একটা মিশ্র সংস্কৃতি। ওইদিকে পূজার সময় নাড়ু খাওয়া, তারপরে আবার কাকা বাবু, তারপরে আমার বাবা যখন ছোটবেলায় পড়তেন কুঠি উচ্চ বিদ্যালয়ে, তখন কিন্তু উনি আমাকে বলেছেন উনি ধুতি পরে স্কুলে যেতেন। জমিদারদের প্রতিষ্ঠিত স্কুল ব্রাহ্মণবাড়িয়ার কুঠি চৌমনি, আপনি হয়তো নাম শুনেছেন। তখন খুব বর্ধিষ্ণু বাণিজ্য এলাকা ছিল কুঠি। তখন দ্বিতীয় হচ্ছে উনি যখন আবার অন্নদামোহন স্কুলে পড়েন ব্রাহ্মণবাড়িয়ায়, তখন কিন্তু আন্দোলন সংগ্রাম, স্বাধীনতা, ব্রিটিশ খেদাও এই আন্দোলনের অংশ ছিলেন। উনি যখন আবার 47 সালে স্বাধীনতার পরে 71 সালের আগে পাকিস্তানের সময় চাকুরিতে জয়েন করলেন, উনি আবার তখন একটা পাকিস্তানি সরকারি কর্মকর্তাও ছিলেন। উনি আবার যখন 25শে মার্চ যখন অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হলো, একটা মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল, তখন কিন্তু উনি আবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন। উনি আবার রিটায়ারমেন্টের পরে উনি যেখানে উনি যে বাসগৃহে থাকতেন, উনি বাসগৃহ চয়েস করেছিলেন, ওখানে উনি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, যেখানে রিটায়ারমেন্টের সমস্ত টাকা দিয়ে, যেখানে মসজিদে হেঁটে যাওয়া যায়, যাতে 5 ওয়াক্ত নামাজ উনি মসজিদে গিয়ে পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে যতদিন ওনার সক্ষমতা ছিল পড়েছি। আমি আপনাকে হজের কথা বললাম 2006 সালে, সেখানে আমি যেখানে যে পবিত্র হেরেম শরীফের যে ইমাম, তার তো বয়ানগুলো আপনি শুনেছেন, নিঃসন্দেহে তার কোরআন তেলাওয়াতগুলো শুনেছেন। আমি পৃথিবীর বিভিন্ন দেশে যে আব্দুর রহমান সুদিয়াতের কোরআনিক তর্জমাগুলো আমরা, কোরআনিক তেলাওয়াতগুলো আমরা মানে কবিতার মতো, গানের মতো, একদম হৃদয়ঙ্গম করে পড়ার মতো। আমি যখন ইংল্যান্ডে পড়তাম, তখন আমার একটা ড্রাইভার, আমি যখন হিথ্রো থেকে নামতাম, একটা ড্রাইভারকে ব্যবহার করতাম, প্রাইভেট ড্রাইভারের মতো, যার একটা গাড়ি আছে, ওই আফ্রিকানরা গাড়ি ড্রাইভ করে, যারা আপনারা লন্ডনে গিয়েছেন দেখেছেন। তৎকালে তো উবার এগুলো ছিল না, তখন শেয়ার রাইড ছিল না। তখন আমি হঠাৎ করে আমি যখন থেকে উঠলাম, হিথ্রো থেকে আমি নামবো ক্যামডেন টাউনে, তখন ওই গাড়িটাতে যে ড্রাইভারটা বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটা বাজাতে পারি, কোরআনিক ভার্স, আমি বাজাও, খুব ইন্টারেস্টিং। হি ওয়াজ ফ্রম ঘানা। আমার আজকের থেকে 30 বছর আগে আমার এখনও মনে হয় এত সুন্দর কোরআন তেলাওয়াত, এখনও আমার মনে হয় যে গানের মতো, একদম হৃদয়ঙ্গম করার মতো এত সুন্দর যে কোরআনিক ভার্সেস। যেই কথাটা দিয়ে আমি এই পর্যায়ে শেষ করতে চাই, এই কৌপমণ্ডকতা শুরু করেছিলাম রবীন্দ্রনাথের গোড়া দিয়ে, সংকীর্ণতা, কৌপমণ্ডকতা বিরুদ্ধে, আর উদারতা,
সৃজনশীলতার জয়গান গেয়ে শুরু করেছিলাম। শেষ করি, দিল্লির জামে মসজিদের ইমাম যখন উনি হজে গেলেন পবিত্র হজ্জব্রত পালন করার জন্য, উনি হেরেম শরীফের উনি তখন আরেকজন উনারই সাথী উনাকে বলছে যে হুজুর, আমি তো হজে গিয়েছিলাম, হজে যাই দেখলাম যে আপনি তো প্রতি বছর হজে যান, হজে যাই দেখলাম ছেলে মেয়ে নারী পুরুষ একে উপরের পায়ের উপরে পাড়া দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, যখন কাবা শরীফ, তাই না, হজরে আসওয়াদ আলিঙ্গন করছে, টাচ করছে, এইটা কি হুজুর? তখন দিল্লির জামে মসজিদের হুজুরের ইমাম সাহেবের উত্তর ছিল, তুমি কোথায় দেখলে নারী পুরুষ? আমি তো দেখলাম মানুষ। বলো সুবহানাল্লাহ। তো আমারও বক্তব্য হচ্ছে, এই মুসলিম প্রধান দেশে ভুল জায়গায় ডায়লগ করবেন না। আল্লাহর বিধান যদি মানেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ান, ঐক্যবদ্ধ হন। দারিদ্রকে প্রধান শত্রু করে আল্লাহর বান্দার কাছে জাকাত বলেন, সম্পদের অতিরিক্ত বন্টন বলেন, বন্টনিং জাস্টিফিকেশন করেন, বন্টন ন্যায্যতা প্রতিষ্ঠিত করেন। সেটার একটাই অর্থ, সেই অর্থ হচ্ছে মানুষকে মানুষ বিবেচনা করা, মানুষের মন যেটা বলতে চায় সেটা শুনুন। আপনি এই ধনী দরিদ্রের বৈষম্য, ধর্মে ধর্মে বৈষম্য, সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা ৭১ যুদ্ধ করেছিলাম। এই যে দিল্লির জামে মসজিদের ইমাম সাহেবের কথাটা বললাম, কোথায় দেখো নারী, কোথায় দেখো পুরুষ? আমি তো দেখেছি মানুষ। বলো সুবহানাল্লাহ। আমরা তো সেটাই বলি যে ডক্টর চঞ্চল খান, ক্লোজিং রিমার্কস। একই সঙ্গে আজকের এই দিনে আপনার কাছে একটু গানও শুনতে চাই আমরা। নতুন বছরের আমি মামুন ভাইয়ের কথাটাকে যে বলছি, যে মানুষের কথাটা বলি, অসাধারণ ভালো লাগলো এটা। একইভাবে বলি যে আমি কোথায় দেখি হিন্দু, কোথায় দেখি মুসলিম, কোথায় দেখি বৌদ্ধ, কোথাও খ্রিস্টান। এই দেশ আমি যারা দেখি, আমি তো মানুষ দেখি। এইটাই যেন আমাদের পরিচয় হয়। এই পরিচয় যেন আমরা আমাদের যে আজকের পয়লা বৈশাখ এবং ভবিষ্যৎ পয়লা বৈশাখগুলো আমরা যেন সেইভাবে উদযাপন করতে পারি। এটাতে যে কোনো ভেদাভেদ যেন না থাকে। এইটা একটা সুযোগ, আমাদের একটা সুযোগ বছরে আমার, এই পয়লা বৈশাখে, যেখানে আমরা সকল বর্ণ ধর্ম মত একটা সম্মিলন ঘটাতে পারি। এই হচ্ছে আমার কথা আর কি, সুযোগ আমাদের জীবনে। সো আমরা একটু গানে গানে আপনার কথার। আচ্ছা, আমি এবার যেটা করবো, আমি তো রবীন্দ্রনাথের গান করি, আজকে না হয় রবীন্দ্রনাথের গানটা নাই করলাম, এবং খালি গলায় আমি ডিএল রায়ের একটি বিখ্যাত গান, আজি নূতন রতনে ভূষণে যতনে, এই গানটি তো একটা চমৎকার গান, চেষ্টা করছি খালি গলায়। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, শ্যামলে কোমলে কনক হীরকে, ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। মামুন রশিদ, না, এর বিপরীতে তো আমি কিছুই বলতে পারবো না। আমি আবারও বলবো, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি, আমাদের সাফল্য প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা আমাদের সংস্কৃতির সাফল্য, বিজ্ঞানের সাফল্য, সৃজনশীলতার সাফল্য, আবিষ্কারের সাফল্য হোক, সাফল্যের সাফল্য হোক। আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের জীবনে উন্নয়ন, প্রগতি এবং উদারতার বাণী পৌঁছে যাক। আমিও সবাই মঙ্গল চাই, মঙ্গল হোক আমাদের সময়টা, সামনের সময়টা আমাদের মঙ্গলময় হোক।
দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহমুদ রশিদ এবং ডক্টর চঞ্চল খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য, এবং আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাদের দুজনকেই। দর্শক, নববর্ষের বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলছিলেন আমার দুই অতিথি, বা দুজনেই মূল কথা যেটা, যে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ এই বিভাজনে বিভাজিত করবার কোনো সুযোগ নেই, এবং নববর্ষে সেটাই তাদের আকাঙ্ক্ষা। ভুল একটা যুদ্ধ শুরু করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, অনেকের মধ্যে এই ধারণাটা মোটামুটিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। চারিদিকের পরিবেশ, আবহাওয়া দেখে এটা বন্ধ করবার জন্য ওনারা বলছেন, এবং ওনারা বলছেন যে আমরা কি ভুল পথে আমাদের সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলছি কিনা, যেগুলো প্রয়োজন সেগুলোর দিকে নজর না দিয়ে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে সামনে নিয়ে আসবার চেষ্টা করছে কিনা। দুজনেই কথার ফাঁকে ফাঁকে যেগুলোতে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেই সুখ, শান্তি, উদারতা, সহিষ্ণুতার কথা বলেছেন, যেগুলো আমরা খুব একটা মনোযোগ দেই না, চর্চা করি না। অনেক দেশে এইসব বিষয়ে মন্ত্রণালয় পর্যন্ত করা হয়েছে, এবং সংস্কৃতি, সৃজনশীলতা, বুদ্ধিদীপ্ততার মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে ওনারা কথা বলেছেন, এবং মনোযোগটা প্রধানত দারিদ্রতা দূর করবার দিকে দিতে বলেছেন। এবং সেখানেই বলছিলেন, কথা বলতে গিয়ে আমার এক অতিথি, যে দারিদ্রতাকে ভাগ করা যায় না, সুখ সমৃদ্ধি এগুলোকে ভাগ করা যায়, কাজে সমৃদ্ধির পথেই আমাদের যাত্রাটা করা দরকার। এবং হাজার বছরের যে সংস্কৃতি, সেটাকে অস্বীকার করে পেছনে ফেলে আসলে কোনো অগ্রযাত্রা, উন্নয়ন নিশ্চিত করা যায় না। এবং ধর্ম এবং সংস্কৃতির মধ্যে যে সম্পর্ক, এটাকে গুলিয়ে ফেলবারও প্রয়োজনীয়তা নেই, আবার একই সঙ্গে দুটোকে একবারে দূরে সরিয়ে দেবারও কোনো প্রয়োজন নেই। যে নিজ নিজ স্বকীয়তা বা বৈশিষ্ট্য, সেটিকে মাথায় রেখে এর মধ্যকার সম্পর্কটাকে নির্ণয় করতে হবে। এবং সব মিলিয়ে দুজনেই শুভ আকাঙ্ক্ষা করছেন যে নতুন যাত্রা শুরু হচ্ছে, সেখানে যে ব্যত্যয় বিচ্যুতি দেখা যাচ্ছে, সেগুলোকে কাটিয়ে মানুষের জয় হোক, মানুষের কল্যাণ হোক, মঙ্গল হোক, সেটি আমাদের সকলের প্রত্যাশা। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের আরও একবার শুভেচ্ছা, শুভ নববর্ষ।